হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আরও রয়েছে, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত পরিচিতির কারণে বাংলাদেশ শুল্ক ইস্যুতে বিশেষ সুবিধা পেয়েছে বললেন প্রেস সচিব শফিকুল আলম। বিস্তারিত আলোচনা করব। শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে 12 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এবার শেষ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা এখনো দুর্বল জানাচ্ছেন নজরুল ইসলাম খান। বিস্তারিত আলোচনা করব। এক হলে মব সৃষ্টি করে মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ। সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে, প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে জানাচ্ছে তারেক রহমান। জানা যাচ্ছে, যারা নির্বাচন বয়কট করবে নিজেরাই মাইনাস হয়ে যাবে বলেন সালাউদ্দিন আহমেদ। আপনাদের জানিয়ে দিব, আরো 3 পোশাক কারখানা পেল পরিবেশ বান্ধব সনদ। আলোচনা করব, জুলাই সনদ কখনোই সংবিধানের ওপর প্রাধান্য পেতে পারে না বললেন গণফোরাম। জানা যাচ্ছে, জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই জানাচ্ছে তারেক রহমান। এদিকে ফজলুর রহমানের বিরুদ্ধে মব তাণ্ডবের প্রতিবাদে ইটেহানা অষ্টগ্রামে বিক্ষোভ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং তার বাসার সামনে মব তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের ইটেহানা অষ্টগ্রামে বিক্ষোভ হয়েছে। এই দুই উপজেলা তার নির্বাচনী এলাকায় পড়েছে। আজ মঙ্গলবার বিকেলে আইনজীবী ফজলুর রহমানের জন্মাষ্টমী ইটেহানায় হাজার মানুষ প্রথমে ইটেহানা সদর বাজারে বিক্ষোভ মিছিল করেন। পরে উপজেলা পরিষদের পাশে প্রতিবাদের সমাবেশ হয়। এতে অন্যদের মধ্যে ইটেহানা উপজেলা বিএনপি সভাপতি এস.এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক স্বপন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য দেন। এর আগে দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদর বাজারে বিক্ষোভ মিছিল করেন শত শত মানুষ। পরে সদর বাজারে জামতলি মোড়ে প্রতিবাদের সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এস.এম. শাহিন এবং যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিবের সব। এদিকে গোপালগঞ্জে 2 দিনে আওয়ামী লীগ থেকে 14 নেতার পদত্যাগ। গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের রাজনীতি থেকে 2 দিনে পদত্যাগ করলেন মোট 14 জন স্থানীয় নেতা। এর মধ্যে গত শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে একই সঙ্গে আরও 6 নেতা পদত্যাগ করেন। পদত্যাগকারী 6 নেতা হলেন মুকসুদপুর পৌর আওয়ামী লীগের 3 নম্বর ওয়ার্ডের সদস্য ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ নিয়ামত খান, 2 নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জামাল হোসেন মুন্সি, 3 নম্বর ওয়ার্ডের সভাপতি পরিমল সাহা এবং আরও অনেকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিয়ামত খান বলেন, শুক্রবার থেকে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনসাধারণের স্বার্থ রক্ষায় আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ননিক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের 8 নেতা এক সংবাদ সম্মেলনে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। ননিক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনে তাদের পদত্যাগপত্র উপস্থাপন করেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনোজ মৌলিক। ওদিন পদত্যাগকারী নেতারা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নূর আলম মিয়া এবং আরও অনেকে। তারা জানান, স্বেচ্ছায় সজ্ঞানে দল থেকে পদত্যাগ করেছেন এবং খুব দ্রুত পদত্যাগপত্র উপজেলা আওয়ামী লীগ অফিসে পাঠানো হবে। তবে নাম প্রকাশ না করার শর্তে মুকসুদপুর পৌর এলাকার বাসিন্দা জানান, এনসিপির পথসভাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনায় বহু মামলা হয়েছে। এসব মামলায় প্রায় 18,000 মানুষকে নামে বেনামে আসামি করা হয়েছে। এসব মামলা থেকে নিজেদেরকে বাঁচাতে সংবাদ সম্মেলনের মধ্য দল থেকে পদত্যাগ করছে। এটা তো পদত্যাগের সাংগঠনিক কোনো প্রক্রিয়া নয়। এ বিষয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন বলেন, পদত্যাগের নিয়ম হল ওয়ার্ড কমিটির নেতা ইউনিয়ন কমিটির কাছে পদত্যাগ করবেন, ইউনিয়ন কমিটির নেতা উপজেলা কমিটির কাছে পদত্যাগ করবেন। শুধু সংবাদ সম্মেলনে পদত্যাগ ঘোষণা দিলে তা কার্যকর হয় না। যারা পদত্যাগ করছেন তারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন।
তারা দলের গুরুত্বপূর্ণ নেতা নন। তাদের মতো আরো 200 নেতা পদত্যাগ করলেও মুকসুদপুর আওয়ামী লীগের কোনো ক্ষতি হবে না। এদিকে দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব বলেন ফজলুর রহমান। বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের নোটিশ হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন এবং দল তার সিদ্ধান্ত এবং তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন বলেই জানিয়েছেন ফজলুর রহমান। সোমবার দুপুরে ফজলুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আমি নোটিশটি বারবার এবং রোববারে রাত 9টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেব। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি আমি মাথা পেতে নেব। রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু ছেলে মেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এতে তিনি মবের শিকারের আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পর্কে ফজলুর রহমান বলেন, আমার এই দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে। তিনি আরো বলেন, আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপোষ করব না। 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে গতকাল রোববার বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে 24 ঘন্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এদিকে আজ সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এদিকে ঢাকায় বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলনে যেসব ইস্যুতে আলোচনা হবে। 56তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আগামী 25 থেকে 28 আগস্ট ঢাকার পিলখানায় বিজিবির সদর দপ্তরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্মেলনে যেসব ইস্যু নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠক হবে তা উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে। ইস্যুগুলো হলো আন্তঃসীমান্ত অপরাধ ঠেকানো, সীমান্ত এলাকায় এক সারিতে কাঁটাতারে বেড়া নির্মাণ, বাংলাদেশে আশ্রিত ভারত বিরোধী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সমাধিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনায় বাস্তবায়ন, পরস্পরের প্রতি আস্থা ও আত্মবিশ্বাস বৃদ্ধি প্রভৃতি। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর প্রথম সম্মেলন হয়েছিল 1975 সালের 2 ডিসেম্বর কলকাতায়। সেই সম্মেলনে তৎকালীন বিডিআর এর প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন মেজর জেনারেল কাজী গোলাম দস্তগীর এবং বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বিএসএফ এর সাবেক পরিচালক অশ্বিনী কুমার। বিজেপি বিএসএফ এর সর্বশেষ বৈঠকটি হয়েছিল গত 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে। উল্লেখ্য, শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে 2024 সালে 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও নেতৃত্বাধীন সরকারের পতনের পর